Hello everyone, Smart Science of Science এর ফিজিক্স ওয়ার্কশপ প্রবলেম সলভিং সেশন 1.06 এ তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে বেসিক্যালি একটা ডায়াম্যাগনেটিজম, অর্থাৎ তোমরা এর মধ্যেই যদি ম্যাগনেটিজমের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অলরেডি জানো যে ম্যাটেরিয়াল হচ্ছে তিন ধরনের: প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। অ্যান্ড প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয়, কিন্তু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল ম্যাগনেট দ্বারা রিপালসড হয়। আমরা আজকের প্রবলেমে দেখার চেষ্টা করব যে এই রিপালশনটা কিভাবে আসে। তার একটা খুবই বেসিক একটা মডেল, কারণ আমরা এখানে কোনো রিলেটিভিস্টিক অথবা কোয়ান্টাম মেকানিক্যাল কোনো ইফেক্টই আমরা কনসিডার করব না, একেবারে ক্লাসিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বিচার বিবেচনা করব। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এই যে প্রবলেমটা, এটা অ্যাকচুয়ালি এই বছর অর্থাৎ BD4 2020-এর ন্যাশনালে ক্যাটাগরি বি এর যে প্রবলেমটা ছিল তার একটা মেজর পার্ট এই প্রবলেমটাই ছিল। সো তাহলে আমরা আর দেরি না করে প্রবলেমটাতে চলে যাচ্ছি। যেহেতু আমাদের প্রবলেমটা অনেক এলাবোরেট অ্যান্ড বড় সাইজের, সো আমি তোমাদেরকে পুরো প্রবলেম স্টেটমেন্টটা একসাথে স্ক্রিন দেখাতে পারছি না, বাট তোমাদের ভিডিও ডেসক্রিপশনে প্রবলেমটার PDF লিঙ্ক তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো। তো আমরা এখন প্রবলেমের প্রথম পার্টটাতে যে স্টেটমেন্টটা পড়ে নিচ্ছি। যে প্রথম পার্টে আমাদেরকে বলা হয়েছে যে কনসিডার অ্যান ইলেকট্রন মুভিং অ্যান্টি ক্লকওয়াইজ ইন এ সার্কুলার অরবিট অফ রেডিয়াস r উইথ স্পিড v। অর্থাৎ আমাদের কাছে একটা সার্কুলার অরবিট আছে। আমি অরবিটটা প্রথমে এঁকে নিচ্ছি। সার্কুলার অরবিট, এই অরবিটে আমাদের একটা ইলেকট্রন আছে ই, যেটা অরবিটটার রেডিয়াস আমাদেরকে বলা হয়েছে r, আর ইলেকট্রনটার ভেলোসিটি এই সার্কুলার অরবিটে হচ্ছে v0। অর্থাৎ এই ইলেকট্রনটা v0 বেগ নিয়ে এই বৃত্তাকার পথে ঘুরছে। তো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমাদেরকে আই বের করতে হবে, Q/T। তো তোমরা চিন্তা করতে পারো এখানে তো কোনো সার্কিট নেই, তাহলে কারেন্ট আই কিভাবে আসবে? আমরা যদি এই যে সার্কুলার পাথটাকে যদি একটা সার্কিট কনসিডার করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ই পরিমাণ চার্জ কন্টিনিউয়াসলি এই সার্কিটের ভেতরে মুভ করছে। আর আমরা জানি যে চার্জ যখন মুভ করে তখনই আমরা সেটাকে ইলেকট্রিসিটি ফ্লো বলতে পারি, অর্থাৎ সেখানে কারেন্ট আছে। সো সেই কারেন্টটাকে আমরা ডিফাইন করি যে পার ইউনিট সময়ে যে কোনো ক্রস সেকশনাল এরিয়া দিয়ে কতটুকু চার্জ ফ্লো করছে। তো আমরা যদি যে কোনো একটা মোমেন্ট দেখি, আমরা দেখব যে এই ইলেকট্রনটা একবার ঘুরে আসার পর এই পয়েন্টটাকে ইন্টারসেক্ট করছে। তো আমরা এখন একবার ঘুরে আসতে ইলেকট্রনটার যে সময় লাগে সেটাকে আমরা ধরে নিচ্ছি টি। সো আমরা যদি এই একবার ঘুরে আসতে যে সময় লাগে টি এটা বের করতে পারি, তাহলে খুব সহজেই আমরা এটা সলভ করতে পারবো। সো আচ্ছা, আমি এইটার নাম্বারটা দিয়ে নিই। এটা হচ্ছে প্রবলেম নাম্বার A1। সো একবার ঘুরে আসতে কতটুকু সময় লাগে সেটা এখন আমাদের বের করতে হবে। এটা অ্যাকচুয়ালি খুবই ইজি। তো তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনটা যেহেতু সার্কুলার পাথে ঘুরছে, ইলেকট্রনটার ভেলোসিটি অর্থাৎ বেগের যে মান, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, সেটা সবসময় কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে v0। সো ভেলোসিটির ম্যাগনিটিউড যেহেতু কনস্ট্যান্ট অ্যান্ড ইলেকট্রনটা যতটুকু পথ পাড়ি দিচ্ছে সেই পথটা আমরা দেখতে পাচ্ছি এই সার্কেলের পেরিমিটার বা পরিধি। সো সার্কেলের পরিধি আমরা জানি সেটা হচ্ছে L = 2πr, অ্যান্ড ইলেকট্রনটার ভেলোসিটি হচ্ছে v0। সো আমরা জানি v0t = L, সিম্পল কিনেমেটিক্স। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে t = L divided by v0 = 2πr divided by v0। অ্যান্ড এখান থেকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই সার্কিটের কারেন্ট, যদি আমরা এটাকে সার্কিট হিসেবে ডিফাইন করি, তাহলে কারেন্টটা হবে ইলেকট্রনের চার্জ, যেটাকে আমরা ধরেছি E, ডিভাইডেড বাই টাইম, যেটা আমরা এইমাত্র বের করলাম 2πr ডিভাইডেড বাই v0, এটা উপরে চলে যাবে। সো EV0 ডিভাইডেড বাই 2πr। অ্যান্ড এই প্রবলেমের সেকেন্ড পার্টে আমাদেরকে বলা হয়েছে যে এই কারেন্টের ডিরেকশনটা আমাদেরকে জানতে হবে। সো কারেন্টের ডিরেকশন যেহেতু কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে,
সো ইলেকট্রনটা এদিকে মুভ করছে, কিন্তু তোমরা হয়তো জানো যে ইলেকট্রনের ফ্লো দিয়ে কিন্তু কারেন্ট যখন প্রথম আবিষ্কার করা হয়েছিল তখন ইলেকট্রনের ফ্লো দিয়ে ডিফাইন করা হয়নি। কারেন্ট যখন আবিষ্কার হয়েছিল তখন কারেন্টকে ডিফাইন করা হয়েছিল পজিটিভ চার্জের ফ্লো দিয়ে। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সো ইলেকট্রন যদি এই দিকে মুভ করে তাহলে সেটা আর একটা পজিটিভ চার্জ এদিকে মুভ করা সিমিলার একটা জিনিস। তাই এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইলেকট্রিসিটি, অর্থাৎ এখানে যে কারেন্ট, ইলেকট্রিসিটি না, যে এখানে যে কারেন্ট সেটা অ্যাকচুয়ালি এই দিকে মুভ করছে, আর এই দিকটা হচ্ছে আমাদের এখানে কাউন্টার ক্লকওয়াইজ। সো আমরা এটাকে বলতে পারি যে এই সার্কিটের এই দিকটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে আমরা বলতে পারি এই যে এখানে কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে এটা, এন্ড কারেন্টের ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ। সো এখন আমাদের A2 প্রবলেমে আমরা চলে আসি। A2 আমাদের অনেক সিম্পল। A2 এর আগে আমাদেরকে কিছু কথা বলা হয়েছে, যে প্রথমে একটা টার্ম আমাদের ডিফাইন করা হয়েছে, যে টার্মটার নাম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। সো একটা কারেন্ট লুপ, অর্থাৎ একটা লুপে যখন কারেন্ট ফ্লো হয় তখন সেই লুপের ক্ষেত্রে আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করি যেটাকে আমরা বলি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এটাকে ডিফাইন করা হয়ে থাকে এভাবে যে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি যেখানে মিউ ইকুয়ালস টু আই টাইমস এ ভেক্টর। এখানে এ যে ভেক্টরটা সেটা হচ্ছে এরিয়া ভেক্টর। সো তোমরা জানো যে কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। সো এখানে এরিয়া ভেক্টর, এরিয়া তোমরা সবসময় স্কেলার হিসেবে জানলেও এটা বেশ কিছু জায়গায় ফিজিক্সে আমরা এটাকে ভেক্টর হিসেবে ট্রিট করি। সো এরিয়া ভেক্টরটা কিভাবে ডিফাইন করা হবে, তোমরা সহজে দেখতে পাচ্ছ যে মিউ অর্থাৎ ডাইপোল মোমেন্টের যে ভেক্টর সেটার দিক আর এরিয়া ভেক্টরের দিক আমাদের সেম। সো আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে ডাইপোল মোমেন্টের দিকটা। সো তোমরা ডাইপোল মোমেন্টের দিক বের করতে হবে অ্যান্ড এটার ম্যাগনিটিউডও বের করতে হবে। সো এটার ম্যাগনিটিউড বের করাটা স্পেশালি ইজি। সো আমরা প্রথমে সেটা করে ফেলি। সো আমরা জানি যে মিউ ইকুয়ালস টু, এখানে মিউ জাস্ট ম্যাগনিটিউড দিয়ে কাজ করছি আমরা। সো এটা হচ্ছে আই টাইমস এই লুপটার এরিয়া, অর্থাৎ এই লুপটার এরিয়া যেটা হচ্ছে পাই আর স্কোয়ার। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কারেন্ট আমরা আগের প্রবলেম থেকে পেয়েছিলাম ইজি V0 বাই 2 পাই আর and times pi r square। তো তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখতে পারো, এখানে রেজাল্ট আসবে EV0R ডিভাইডেড বাই 2। ওকে, সো এটা হচ্ছে আমাদের মিউ অর্থাৎ ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড, এন্ড এই প্রথম কেসে আমাদেরকে এটাকে ডিনোট করা হয়েছে মিউ 0 দিয়ে। সো আমরা এখানে একটা মিউ 0 দিয়ে রাখলাম, এন্ড সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কেসের ডাইপোল মোমেন্ট। সো এখন আমাদের ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কনসিডার করতে হবে। এই ডিরেকশনটা আমরা পেয়ে থাকি ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী। সো ক্রস প্রোডাক্ট নিয়ম অনুযায়ী তোমরা এটাকে দুইভাবে চিন্তা করতে পারো। তোমরা এটা এভাবে ভাবতে পারো যে এটার ডিরেকশনটা হবে রেডিয়াস ভেক্টর অ্যান্ড ভেলোসিটি ভেক্টরের ক্রস করলে, সো এই দুইটা ক্রস করলে যে ডিরেকশনটা আসে সেটা। বাট যেহেতু আমাদের এইখানে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সো আমাদের এইটা ডিরেকশনটা হবে মাইনাস আর মাইনাস অফ দিস। সো তোমরা যদি এখানে ক্রস প্রোডাক্টের রাইট হ্যান্ড রুল ইউজ করো, সো তোমরা দেখতে পারো যে এইটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর। এই দুইটা ক্রস করলে ক্রস প্রোডাক্ট আসবে উপরের ডিরেকশনে, অর্থাৎ পজিটিভ জি অ্যাক্সিসে। বাট যেহেতু আমরা এটা নেগেটিভ ভ্যালু নিচ্ছি, যেহেতু আমাদের ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সো আমাদের ক্রস প্রোডাক্টটা আসছে ইনটু দ্য পেজ, অর্থাৎ পেজের ভিতরের দিকে। অ্যান্ড এই জিনিসটা আমরা আরও সহজভাবে, মানে এই রাইট হ্যান্ড রুলেরই আরেকটা ইজিয়ার রুল, যে তোমরা যদি তোমাদের হাতের যে এই 4টা আঙ্গুল এটাকে যদি তোমরা কারেন্টের ডিরেকশনে কার্ল করো, এইখানে তো আমরা দেখতে পাচ্ছি কারেন্টের ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ। সো আমরা এটাকে যদি এই ডিরেকশনে কার্ল করি রাইট হ্যান্ডের, তাহলে আমাদের থাম্ব যেটা, অর্থাৎ এই ফিঙ্গার, এইটা যেদিকে পয়েন্ট করবে সেটা হচ্ছে আমাদের এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন। সো কারেন্ট যেহেতু এদিকে, আমাদের থাম্ব ইনটু দ্য পেজ পয়েন্ট করছে, অর্থাৎ পেজের ভিতরের দিকে পয়েন্ট করছে, তাই আমাদের ডাইপোল মোমেন্ট ভেক্টরটার দিক হবে সরাসরি এই পেজের ভিতরের দিকে। এই ডিরেকশনটাকে আমরা এই
এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে ইনটু দ্য পেজ বোঝানোর জন্য এই ক্রস চিহ্নটা ইউজ করা হয়। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড আমরা পেয়ে গেছি যে μ0 ইজ দিস, অ্যান্ড এটার ডিরেকশন হচ্ছে পেজের ভিতরের দিকে। তো এই ইলেকট্রনটা যে ঘুরছে, এতক্ষণ আমরা ইলেকট্রনটা কিভাবে ঘুরছে সেটা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো কথাবার্তা বলিনি। তো ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘুরলে এইটার যে বেগ অর্থাৎ ভেলোসিটি ভেক্টর, সেই ভেক্টরটা কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তো এটার জন্য তার একটা অবশ্যই ফোর্স দরকার, অর্থাৎ এক্সেলারেশন অর্থাৎ ফোর্স একটা দরকার, এবং সেটাকে আমরা বলে থাকি কেন্দ্রমুখী বল। তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো এখানেও আমাদের একটা কেন্দ্রমুখী বল দরকার। সো পার্ট A3-তে আমাদের সেই কেন্দ্রমুখী বলের মানটা বলা হয়েছে। তোমরা যদি মেকানিক্স পড়ে থাকো তাহলে তোমাদের অবশ্যই জানার কথা যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে যে কেন্দ্রমুখী বল, সেটা এই ক্ষেত্রে আমরা Fe দিয়ে লিখেছি, সেটা হয় m, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v স্কোয়ার যেটা হচ্ছে এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান যে বস্তু অর্থাৎ এই কেসে হচ্ছে ইলেকট্রন, সেটার ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই এই বৃত্তাকার পথের রেডিয়াস r। এটাই আমাদের পার্ট A3 এর অ্যান্সার। তো এটা স্পেশালি খুবই বেশি সহজ ছিল। আমরা এবার সরাসরি পরের পার্ট A4 এ চলে যাচ্ছি। তো আমরা এখন পার্ট A4 এ চলে এসেছি। পার্ট A4 এ আমাদেরকে এবার একটা এই ইলেকট্রনের পাশাপাশি একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্ট্রোডিউস করা হয়েছে। সো আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ডের কতগুলো সিম্বল হিসেবে কতগুলো ডট দিয়ে রাখি। এই ডটগুলো দিয়ে আমরা বুঝতেছি এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডটা সরাসরি উপরের দিকে অর্থাৎ আউট অফ দ্য পেজ পয়েন্ট করছে। সো অ্যান্ড এই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড হচ্ছে B। সো আমাদেরকে এখানে বলা হয়েছে যে আমাদেরকে এই ম্যাগনেটিক ফিল্ড ইন্ট্রোডিউস করার পরে এই ভেলোসিটি এর ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে যায়। এইটা চেঞ্জ কেন হয় সেটা আমরা এক্সপ্লেন করতে পারি। তো দেখো, এখন যখন ম্যাগনেটিক ফিল্ডটা ইন্ট্রোডিউস করা হয়েছে তখন এই ইলেকট্রনটা যেহেতু মুভ করছে, তো এটার একটা অ্যাডিশনাল ফোর্স ফিল করবে, অ্যান্ড সেই ফোর্সটা হবে ইনটু এই সেন্ট্রিপিটাল ফোর্স যেটা ছিল সেই একই দিকে। তো এটা এদিকে হতে পারে অথবা এদিকে হতে পারে। সো তোমাদের অরিজিনাল কোশ্চেনে যেহেতু ক্যাটাগরি বি এর স্টুডেন্টদের জন্য করা হয়েছিল, সেখানে বলে দেওয়া ছিল যে ফোর্সটা ইনওয়ার্ড হবে, আউটওয়ার্ড না। বাট তোমরা যেহেতু অলরেডি ম্যাগনেটিজম নিয়ে পড়াশোনা করেছো, তো তোমরা এই ছবি দেখেও বুঝতে পারার কথা যে এটা কেন ইনওয়ার্ড হবে। সো আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্স, সেটা এফ ম্যাগনেটিক এম দিয়ে লিখলাম, সেটা হচ্ছে আমরা জানি কিউ ভি ক্রস বি, তাই না? তো এখানে ভেলোসিটি ভি হচ্ছে এই দিকে, আর বি অর্থাৎ বি হচ্ছে এই দিকে। তো আমরা যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রস প্রোডাক্টটা এইদিকে আসে, কিন্তু এখানে মনে রাখতে হবে আমাদের যে কিউ সেটা হচ্ছে নেগেটিভ। সো আমাদের ক্রস প্রোডাক্টটা এদিকে আসলেও যেহেতু সামনে একটা নেগেটিভ সাইন আছে, সো আমাদের ফোর্সটা হবে এই ডিরেকশনে। সো আমাদের যে নতুন ফোর্স সেটা, আচ্ছা আমাদের প্রবলেমে এটাকে এফ বি দিয়ে ডিনোট করা হয়েছে। সো আমরা এটাকে এফ বি দিয়ে ডিনোট করছি। সো এম না লিখে বি লিখে দিচ্ছি। সো এই ম্যাগনেটিক ফোর্স সেটা আমাদের কেসে হবে ইনওয়ার্ডস, অ্যান্ড সেটার ম্যাগনিটিউড যেহেতু এই ভেলোসিটি ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড সবসময় লম্ব, কারণ ম্যাগনেটিক ফিল্ড এই উপরের দিকে আর ভেলোসিটি ভেক্টর এই দিকে, সো এই দুটোর মাঝখানের কোণ 90 ডিগ্রি। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড আমি এখানে লিখে রাখছি। এটা হবে চার্জ টাইমস যে নতুন ভেলোসিটি। এখানে নতুন ভেলোসিটিটা ইউজ হবে, আগেরটা না, কারণ এটা খুবই দ্রুত একটা স্টেডি স্টেটে পৌঁছে যাবে এই নতুন ভেলোসিটিতে, অ্যান্ড তার সাথে হবে যে ম্যাগনেটিক ফিল্ড বি। তো আমাদের এই প্রবলেমটাতে আলটিমেট যে কোশ্চেনটা ছিল সেটা আমাদেরকে বলা হয়েছে এমন একটা ইকুয়েশন বের করতে হবে যেখানে ভি অ্যান্ড ভি জিরো, মানে যেখানে ভি হচ্ছে আননোন, অ্যান্ড সেই আননোনটাকে আমরা এই ভি জিরো দিয়ে প্রকাশ করতে পারি।
সো ভি আর ভি জিরোকে রিলেট করে এরকম একটা ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। সো আমরা এখানে খুব সহজে জাস্ট একটা ফোর্স ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রনটার এই দিকে আমরা আগে থেকেই জানি ইলেকট্রোস্ট্যাটিক যে এই কেন্দ্রমুখী যে বলটা ছিল, যেটা ইলেকট্রোস্ট্যাটিক রিজনস থেকে হয়েছিল, কুলম্ব বলের জন্য হতে পারে, সেটা একটা বল আছে। প্লাস আমরা নতুন আরেকটা বল দেখলাম যেটা হচ্ছে এফ বি, যেটা আমরা এইমাত্র বের করলাম, যেটার ম্যাগনিটিউড হচ্ছে ইভিবি অ্যান্ড ডিরেকশন হচ্ছে একই দিকে। অ্যান্ড এই দুইটার আমাদের নিউ কেসে ইলেকট্রনটা যখন এই আবার নতুন সার্কুলার পথে নতুন ভেলোসিটি নিয়ে ঘুরছে, তখনকার এই দুইটা ফোর্স হবে আমাদের টোটাল সেন্ট্রিপিটাল এক্সেলারেশন বা কেন্দ্রমুখী সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রমুখী বল। সো কেন্দ্রমুখী বল এই কেসে হবে এম ভি স্কোয়ার, যেহেতু নিউ ভেলোসিটি ভি, ডিভাইডেড বাই নিউ ভেলোসিটি আর। কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে এই ম্যাগনেটিক ফিল্ড ইন্ট্রোডিউস করার পরে যে রেডিয়াসটা খুব বেশি চেঞ্জ হয় না। এটার একটা কারণ আছে, কারণ এটা অ্যাকচুয়ালি মানে বেশিরভাগ অ্যাটমের জন্য দেখা গিয়েছে যে এই ম্যাগনেটিক ফিল্ড ইন্ট্রোডিউস করার পরেও এই শেপ রেডিয়াস অর্থাৎ শেপটা খুব মেজর চেঞ্জ হয় না। সো আমরা এটাকে আরই রেখে দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের ফোর্স। এই ফোর্স ইকুয়ালস টু আমাদের ইনিশিয়ালি যে এফ ই ছিল, যেটাকে আমরা লিখেছিলাম এম ভি জিরো স্কোয়ার ডিভাইডেড বাই আর, অ্যান্ড তার সাথে আমরা অ্যাড করব হচ্ছে এই এফ বি, যে ফোর্সটা আমরা এইমাত্র পেলাম সেটা হচ্ছে ই ভি বি। সো এই দুইটার সাম ইজ ইকুয়াল টু দ্য এম এ। সো এখানে আমরা বেসিক্যালি এফ ইকুয়ালস টু এম এ লিখেছি, যেখানে এটা হচ্ছে আমাদের এফ আর এটা হচ্ছে আমাদের এম এ। আচ্ছা, তো এখন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ভি ভি জিরো বি এইগুলো আছে, অ্যান্ড বাকি যেগুলো আছে এম আর ই ভি ই বি, এই জিনিসগুলো আমাদের সবগুলোই কনস্ট্যান্ট। সো আমরা এগুলাকে একটু সাজিয়ে গুছিয়ে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ই ভি বি। আচ্ছা, আমরা ভিটাকে বাইরে নিয়ে আসি, ই পি আর ডিভাইডেড বাই এম ভি প্লাস ভি জিরো স্কোয়ার। সো এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি, ভি স্কোয়ার ইজ নট ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ই বি আর ডিভাইডেড বাই এম ভি প্লাস ভি জিরো স্কোয়ার ইকুয়ালস টু জিরো। সো এটা হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড ইকুয়েশন। তোমরা দেখতে পাচ্ছ এই ইকুয়েশনে আমাদের আননোন কিন্তু একটাই, আমাদের আননোন শুধু হচ্ছে ভি, কারণ ভি জিরো আমরা শুরু থেকেই জানি। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, অ্যান্ড এটা দেখতে পাচ্ছ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। সো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের নিয়মে এটাকে সমাধান করা উচিত, কিন্তু আমরা এখানে নেক্সট পার্টে একটা ট্রিক ইউজ করব। সেই ট্রিকটা কেন জাস্টিফাইড সেটা আমরা তোমাকে এক্সপ্লেন করব। তো এখানে আমরা এখন পার্ট A5-এ আমাদেরকে হচ্ছে ডেল্টা ভি অথবা তো আমাদেরকে বলা হয়েছে যে যে নতুন ভি সেটা হচ্ছে আমাদের পুরানো যে ভি ছিল তার সাথে একটা কোয়ান্টিটি যোগ করলে আমরা এই নতুন ভিটা পেয়ে যাচ্ছি, এই কোয়ান্টিটি হচ্ছে ডেল্টা ভি। সো এখানে একটা জিনিস খুবই নোটিসেবল, অ্যান্ড এই ইনফোটা তোমাদেরকে কোশ্চেনের ভিতরে দেওয়া আছে যে খুব অনেক বেশি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ বি এর মান খুব বেশি হলেও এই নতুন যে ভি সেটা পুরানো ভি থেকে খুব বেশি ডিফার করে না, অর্থাৎ খুব বেশি চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে এই ডেল্টা ভি যে কোয়ান্টিটিটা এটা খুবই ছোট। সো এটা আমরা কিছু কিছু কেসে নেগলেক্ট করতে পারি, যেমন যেহেতু ডেল্টা ভি অনেক ছোট, যেটাকে ইউজুয়ালি মাছ লেস দেন 1 সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, তো আমরা এই জিনিসটাকে ইউজুয়ালি ইকুয়ালস টু জিরো ধরে নিতে পারি, ইকুয়ালস টু দিয়ে অলমোস্ট ইকুয়াল টু জিরো ধরে নিতে পারি। এটাকে বলা হয়ে থাকে ইউজুয়ালি অ্যাপ্রক্সিমেশন মেথড, কারণ ডেল্টা ভি ছোট বলে আমরা এটাকে কিছু কিছু ক্ষেত্রে নেগলেক্ট করব, কিন্তু আমরা এইটাকে নেগলেক্ট করতে পারবো না, এইটাকে জিরো ধরতে পারবো না। সো আমরা এখানে তখন আমাদেরকে আরেকটা ইনফো দেওয়া আছে যে ই বি আর ডিভাইডেড বাই এম ইজ মাচ লেস দেন ভি জিরো। এই ইনফোটা আমাদেরকে পরে লাগবে,
সো এটা কিভাবে লাগবে সেটা আমরা আপাতত এক্সপ্লেন করতে যাচ্ছি না, আমরা আপাতত আমাদের ইকুয়েশনটা একটু মডিফাই করি এখন। তো ইকুয়েশনটাতে আমরা যদি ভি স্কোয়ারের জায়গায় এই নতুন কোয়ান্টিটিটা বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব ভি জিরো প্লাস ডেল্টা ভি স্কোয়ার্ড মাইনাস ই বি আর বাই এম ভি জিরো প্লাস ডেল্টা ভি প্লাস ভি জিরো স্কোয়ার্ড ইকুয়ালস টু 0। তো এখান থেকে তোমরা কিছু কাটাকাটি করতে পারো, আমি তোমাদেরকে পুরো জিনিসটাই একবার লিখে দেখাচ্ছি। ভি জিরো স্কোয়ার প্লাস 2v0 ডেল্টা ভি প্লাস ডেল্টা ভি স্কোয়ার আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে পেলাম, অ্যান্ড এখানে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি পি আর বাই এম ভি জিরো প্লাস প্লাস হবে না মাইনাস হবে, সরি, মাইনাস ই বি আর বাই এম। আমরা এটাকে একটু কাটা বক্স আউট করে দিই, ডেল্টা ভি প্লাস ভি জিরো স্কোয়ার ইকুয়ালস 0। আচ্ছা সরি, এইখানে আমরা একটা ভুল করেছিলাম, এটা অ্যাকচুয়ালি প্লাস হবে না, এটা মাইনাস হবে, কারণ আমরা সাইড চেঞ্জ করেছি। সো দ্যাট ওয়াজ মাই ব্যাড, সরি। সো এখানে হবে মাইনাস ভি জিরো। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস, এখানে আমরা আরেকটা জিনিস করব। এখানে আমরা এই যে একটু আগে যে বললাম, সো এই ইনফো ইউজ করে আমরা খুবই ক্লেভারলি এই জিনিসটাকে ইগনোর করে যাব। সো এই জিনিসটাকে আমরা আপাতত 0 ধরে নিব। সো এখন যদি আমরা আরেকটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা পেয়ে যাব যে 2v0 ডেল্টা ভি মাইনাস ই বি আর ওভার এম ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ই বি আর v0 ডিভাইডেড বাই m। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ডেল্টা ভি এর একটা লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেছি। আমরা যদি এখান থেকে ডেল্টা ভি কমন নিয়ে এখান থেকে ভাগ করে দিই, তো আমরা এখান থেকে খুব সহজেই ডেল্টা ভিটা পেয়ে যাব। তোমরা সেটা করতে পারো, অ্যান্ড সেক্ষেত্রে তোমরা কমপ্লিটলি কারেক্ট হবে। বাট এখানে আমাদের যে এই অ্যাডিশনাল একটা ইনফরমেশন আছে, এবার আমরা সেটাকে ইউজ করব। ঠিক আছে, এটা করা ম্যান্ডেটরি না, বাট এটা করলে আমাদের যে ফাইনাল অ্যান্সারটা সেটা অনেক নিট একটা অ্যান্সার আসে। তো আমরা সেটা করে দেখাচ্ছি। সো আমরা এখান থেকে একটা কাজ করব, এই পুরো জিনিসটাকে এই দুইটা থেকে কমন নিয়ে নিব। সো আমরা এখান থেকে পেয়ে যাব 2v0 ডেল্টা ভি অ্যান্ড 1 মাইনাস ই বি আর ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই, আচ্ছা আমি এখানে লিখে নিই 2mv0 ইকুয়াল টু ই বি আর v0 ডিভাইডেড বাই এম। সো এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তো এইটা এখন আমাদের কিভাবে কাজে লাগছে, তো এটা আমাদের কাজে লাগছে। আমরা এই জিনিসটা আরেকবার নোটিস করি। আমরা যদি দুই পাশে v0 দিয়ে ভাগ করে দিই, সো ই বি আর ডিভাইডেড বাই এম v0 much less than 1। সো আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই ছোট এটার তুলনায়, 1 এর তুলনায়। সো আমরা যদি এখানে 1 রেখে, মানে 1 থেকে যদি আমরা খুবই ছোট একটা কোয়ান্টিটি বাদ দিই, যেমন 0.00001, তাহলে আমাদের 1 এর খুব বেশি যায় আসে না। সো আমরা কি করব, এই জিনিসটাকে খুবই কেয়ারফুলি ইগনোর করে যাব আপাতত। তো আমরা যদি এই জিনিসটাকে ইগনোর করে যাই, তো আমরা এটাকে পুরোটাকে 0 ধরে নিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2v0 রানিং আউট অফ স্পেস ডেল্টা ভি টাইমস 1, সো সেটা আমি আর লিখলাম না, ইজ ইকুয়ালস টু ই বি আর v0 ডিভাইডেড বাই এম। এখান থেকে সিম্পল ক্যালকুলেশন আমরা খুব ইজিলি পেয়ে যাবে ডেল্টা ভি। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ই বি আর ডিভাইডেড বাই 2m। তো এটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন ভেলোসিটি। তো তোমরা এখানে একটা অ্যাডিশনাল কাজ করে দেখতে পারো, তোমরা এই জিনিসটার ডাইমেনশন অ্যানালাইসিস করে চেক করতে পারো যে এই জিনিসটার ডিমেনশন আমাদের ভেলোসিটি আসে কিনা। সেটা আমি আর করবো না, সেটা তোমরা নিজেরা একটু মানে ডাবল চেক হিসেবে তোমরা করে দেখতে পারো। তো এতক্ষণ আমরা যা যা করেছি সেগুলো বেসিক্যালি
আমাদের মেইন যে ডিসকাশন তার একটা প্রিপারেশন টাইপের, কারণ এতক্ষণ আমরা যা যা বের করেছি তার সবগুলোই আমাদের পরে অ্যাকচুয়াল ডিসকাশনে গিয়ে দরকার হবে। সো এখন আমরা অ্যাকচুয়াল ডিসকাশনের কিছু সেগমেন্টে চলে এসেছি। সো A5-এরই নেক্সট অংশে আমাদেরকে বলা হয়েছে যে চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট, অর্থাৎ এই যে ভেলোসিটি চেঞ্জ হলো তার জন্য ডাইপোল মোমেন্টটা কীরকম চেঞ্জ হবে। সো তোমাদের যদি মনে থাকে, আমাদের ইনিশিয়াল কেসে ছিল যে মিউ জিরো, অর্থাৎ ইনিশিয়াল ডাইপোল মোমেন্ট, এটা ছিল আমাদের ই ভি জিরো আর ডিভাইডেড বাই 2। অ্যান্ড আমাদের যখন ম্যাগনেটিক ফিল্ড ইন্ট্রোডিউস করার পরে এখানে ই আর আর এর কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে শুধুমাত্র ভি জিরো। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্ট্রোডিউস করার পরে যে নতুন ডাইপোল মোমেন্ট সেটার ম্যাগনিটিউড হবে ই ভি আর ডিভাইডেড বাই 2, যেখানে ভি হচ্ছে আমাদের নতুন ভেলোসিটি। এটাকে আমরা একটু আগে দেখেছি, আমরা এইভাবে লিখতে পারি ভি জিরো প্লাস ডেল্টা ভি। সো ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ, অর্থাৎ ফাইনাল ম্যাগনেটিক ফিল্ড ডিভাইডেড মাইনাস ইনিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমরা লিখছি ডেল্টা মিউ ওয়ান, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ মিউ ওয়ান মাইনাস মিউ জিরো। এটা আমাদের হচ্ছে এটা মাইনাস এটা। সো এখান থেকে দেখতে পাচ্ছ এখানে ই ভি জিরো আর ডিভাইডেড বাই 2 একটা আছে, ই ভি জিরো আর ডিভাইডেড বাই 2 একটা আছে, এই দুটো ক্যান্সেল আউট করে যাবে। অ্যান্ড এখানে এসেন্সিয়ালি থাকবে ই আর বাই 2 টাইমস ডেল্টা ভি জিরো। সো আমরা একটু আগেই দেখলাম যে আমাদের ডেল্টা ভি যেটা আমরা সেটা ডেল্টা ভি জিরো না, জাস্ট ডেল্টা ভি এর ম্যাগনিটিউড আমরা একটু আগে দেখেছি, সেটা হচ্ছে ই বি আর ডেল্টা ভি ইকুয়ালস টু ই বি আর বাই টোয়াইস এম। আমরা এটা একটু আগে বের করেছি। সো এবার আমরা সেটা ইউজ করব। এটা ইউজ করে আমরা পাচ্ছি ই আর ডিভাইডেড বাই 2 টাইমস ই বি আর ডিভাইডেড বাই টোয়াইস এম। এখান থেকে আমরা পাচ্ছি ই স্কোয়ার্ড আর স্কোয়ার্ড বি ডিভাইডেড বাই 4m। সো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের চেঞ্জ। বাট এই চেঞ্জটা কিন্তু জাস্ট একটা ম্যাগনিটিউড না, এটার একটা ডিরেকশন আছে। সো এবার আমরা ডিরেকশনটা বের করার চেষ্টা করি। সো তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন প্রথমে আমরা এখানে যে ডেল্টা ভিটা পেয়েছি সেটা একটা পজিটিভ কোয়ান্টিটি। সো প্রথমে এটা ডেল্টা ভি জিরো ভেলোসিটিতে ছিল, পরে নতুন যে ভি সেটা হচ্ছে ভি জিরো থেকে বেশি, অর্থাৎ আমাদের এই কেসে ভি এর ম্যাগনিটিউড বেড়ে গেছে। তাহলে কারণ এখানে ডেল্টা ভিটা পজিটিভ, সো ভি এর ম্যাগনিটিউড যদি বেড়ে যায়, সো ভি জিরো যদি ভি এর থেকে কম হয়, তাহলে এখানে ইজিলি দেখতে পাচ্ছ যে মিউ ওয়ান মিউ জিরো এর থেকে বেশি। তো আমরা ইনিশিয়ালি দেখেছিলাম যে মিউ ওয়ান, এইগুলো কিন্তু ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি, মিউ জিরো ইনিশিয়ালি নিচের দিকে ছিল ইনটু দ্য পেজ, মিউ ওয়ান ও ইনটু দ্য পেজ, কারণ এটা ভেলোসিটি সেম। তাহলে এই মিউ ওয়ান আর মিউ জিরো সেটা হচ্ছে, আমি ইনটু দ্য পেজটাকে আপাতত এখানে আঁকছি, এটা হচ্ছে মিউ ওয়ান, এটা ছিল মিউ জিরো। সো এইখান থেকে এইখানে যাওয়ার সময় আমাদের যে চেঞ্জ, এই চেঞ্জ ভেক্টরটা হচ্ছে আমাদের ইনটু দ্য পেজ, এই ভেক্টরটা হচ্ছে আমাদের চেঞ্জ ভেক্টর বা ডেল্টা মিউ ভেক্টর, ডেল্টা মিউ ওয়ান ভেক্টর, এই ভেক্টরটা ইনটু দ্য পেজ। সো তাই এই ভেক্টরটা হবে আমাদের ইনটু দ্য পেজ। আমি আর কথাটা লিখলাম না, এই সিম্বলটা থেকে তোমরা বুঝে নিবে যে আমাদের এই ডেল্টা মিউ ওয়ান ভেক্টরটা হচ্ছে আমাদের পেজের ভিতর দিকে যাচ্ছে, অর্থাৎ এটা যদি পজিটিভ জেড ডিরেকশন হয়, এটা নেগেটিভ জেড ডিরেকশনে যাচ্ছে। তো এখন আমরা আমাদের যে ডায়াম্যাগনেটিক অ্যাটম, সেই অ্যাটমের মডেলটার খুবই কাছাকাছি চলে এসেছি, আর লাস্ট একটা পিস অফ ইনফরমেশন দরকার। তো এই ইনফরমেশনটা আমাদের হচ্ছে যে যদি অ্যাটমটা, আমরা এতক্ষণ কাজ করেছি অ্যাটমটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছিল, তো এখন যদি অ্যাটমটা কাউন্টার ক্লকওয়াইজ না ঘুরে ক্লকওয়াইজ ঘুরে, তাহলে আমাদের বের করতে হবে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এটা কত হবে, সেটা আমাদেরকে এখন বের করতে হবে। সো এইটা বের করার জন্য আমরা যে কাজটা করব
সেটা হচ্ছে আমরা পুরো ডিটেইলে আর যাব না, আমরা শুরু থেকে এনার্জি টানবো। আমরা এই ওয়ানে কি দেখেছিলাম? এই ওয়ানে দেখেছিলাম ইলেকট্রনটা যখন এই দিকে ঘুরছিল তখন কারেন্টটা হয়েছিল এই দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ। যেহেতু ইলেকট্রনটা এই দিকে ঘুরছে তো কারেন্টটা হবে এই দিকে, কারণ চার্জ নেগেটিভ। সো এখন আমাদের কারেন্ট হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, বাট কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু চেঞ্জ হবে না, কারণ এখানে ই চেঞ্জ হয়নি, V0 চেঞ্জ হয়নি, আর চেঞ্জ হয়নি। সো আমাদের ইনিশিয়াল সব কিছু সেম থাকবে। সো আমরা আপাতত লিখে থাকি আই, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ যখন আমরা এই ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে। তো এই 2 থেকে আমরা পেয়েছিলাম যে μ0, আমরা এটাকে প্রাইম দিয়ে রেখে আমরা μ0 দেখেছিলাম। μ0 এর এক্সপ্রেশনটা ছিল হচ্ছে E V0 R ডিভাইডেড বাই 2, অ্যান্ড এটার ডিরেকশন ছিল ইনটু দ্য পেজ, কারণ আমরা সেই রুল অনুযায়ী দেখেছিলাম কারেন্ট যেহেতু এটা ক্লকওয়াইজ ছিল, আমাদের μ0 ইনটু দ্য পেজ ছিল। কিন্তু আমাদের এই μ0 প্রাইম এইটার ম্যাগনিটিউড সেম হবে, কারণ এখানে এই সব কিছুই এই ইলেকট্রনের জন্য সেম, বাট ডিরেকশনটা সেম হবে না। কারণ এবার যদি আমরা আমাদের সেই রাইট হ্যান্ড রুল ইউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই একই কাজ করব, এই 4টা আঙ্গুল কারেন্টের দিকে বাঁকাবো, যেটা হচ্ছে এখানে এইরকম আছে। সো আমাদের এই থাম্ব এখন আউট অফ দ্য পেজ, অর্থাৎ উপরের দিকে পয়েন্ট করছে। সো আমাদের এই μ0 এর ডিরেকশন সেটা হবে μ0 এর ডিরেকশন হবে আউট অফ দ্য পেজ। এই সার্কেলের ভিতর ডট, এটা ইউজুয়ালি আউট অফ দ্য পেজ বোঝানোর জন্য ইউজ করা হয়। সো আমি তাও এখানে লিখে রাখছি আউট অফ দ্য পেজ, অর্থাৎ এই দিকে আসছে, একদম সরাসরি উপর দিকে। সো আমরা তাহলে এখন আমরা এই যখন ম্যাগনেটিক ফিল্ড ইন্ট্রোডিউস করব তখন আমাদের যে নতুন যে ফোর্স, সেই ফোর্সটা এখন কোন দিকে হবে সেটা নিয়ে আমরা একটু কনসিডার করি। সো আমরা এই অ্যাটমটা আবার রাখলাম, এই আমাদের ইলেকট্রন ভেলোসিটি। সো এবার যদি আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে চিন্তা করো, আমরা আগের বার দেখেছিলাম যে FB অর্থাৎ ম্যাগনেটিক যে ফোর্স সেটার যে ডিরেকশন, এইটার ডিরেকশন হবে R ক্রস V। সো আমরা এন্ড নেগেটিভ সাইন, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ। আমাদের এখানে একটা ছোট ভুল করে ফেলেছি, এখানে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা হবে সেই ফোর্স, এই ফোর্সের যে ডিরেকশন আমরা জানি ফোর্স হচ্ছে কিউ ভি ক্রস বি। সো এখন আমরা যদি ক্রস প্রোডাক্টটা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভেলোসিটি ভি হচ্ছে এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড বি সরাসরি উপর দিকে। সো আমরা যদি ক্রস প্রোডাক্ট নেই এইটা এইদিকে, বাট যেহেতু আমাদের এখানে কিউ নেগেটিভ, সো আমাদের এখানে একটা নেগেটিভ সাইন আসবে অ্যান্ড এটার ডিরেকশনটা হবে অ্যাকচুয়ালি এই দিকে। সো আমাদের নতুন বি ফিল্ডের ডিরেকশনটা হবে ম্যাগনেটিক যে ফোর্স এফ বি, এই কেসে এই ফোর্সটা হবে এই দিকে। সো এখন যদি আমরা ইলেকট্রনটার জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে আমরা দেখতে পাবো যে ইলেকট্রনটার উপর যে এই ইলেকট্রোস্ট্যাটিক যেটা কেন্দ্রমুখী বল ছিল সেটা এখনো ডান দিকে, কিন্তু এবার যে ম্যাগনেটিক যে বলটা সেটা আমাদের বাম দিকে। সো এখন যদি আমরা এটার জন্য F ইকুয়ালস ma লিখি তাহলে আমরা লিখবো m v প্রাইম স্কোয়ার, নতুন v ডিভাইডেড বাই r, এটা হচ্ছে ma, আর এটার উপর ফোর্স হচ্ছে Fe, যেটা আমরা আগে পেয়েছিলাম m v0 স্কোয়ার ডিভাইডেড বাই r, বাট এইবার হবে মাইনাস এই FB যেটা হচ্ছে আমাদের EVB। তো এখন তো আমরা আগের মতো সেই v প্রাইম ইকুয়ালস টু v0 প্লাস ডেল্টা v ইউজ করে তোমরা আবার এই ইকুয়েশনটা আগের মতো সলভ করতে পারো। বাট আগের ইকুয়েশন থেকে এই ইকুয়েশনের ডিফারেন্স একটাই যে এখানে আগে আমাদের প্লাস সাইন ছিল, এবার আমাদের মাইনাস সাইন। তো তোমরা যদি এই ক্যালকুলেশনটা করো তাহলে
সো তোমরা দেখতে পাবে যে ডেল্টা ভি ইকুয়ালস টু নেগেটিভ ই বি আর বাই টুয়াইস এম। সো আমাদের যে ভেলোসিটির চেঞ্জ, সরি ডেল্টা ভি প্রাইম মিউ চেঞ্জ, সো এই ডেল্টা ভি প্রাইম সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমাদের ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল ভি জিরো আর আমাদের পরে যেটা পেলাম ভি প্রাইম সেটা ভি জিরোর থেকে কম, অর্থাৎ আমাদের ইলেকট্রনের ভেলোসিটি কমে গেছে। সো এই কমে যাওয়াটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ক্ষেত্রেও যদি বেড়ে যেত তাহলে আমাদের অ্যাকচুয়ালি খুব বেশি ডিফারেন্স হতো না। সো এই কমে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এইটা আমরা একটু পরে দেখতে পারবো যখন আমরা ডাইপোল মোমেন্টের চেঞ্জটা নিয়ে কনসিডার করব। তো এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের ইনিশিয়াল যে সো আমাদের ক্লকওয়াইজ কেসে যে ইনিশিয়াল ডাইপোল মোমেন্ট ছিল মিউ জিরো প্রাইম, সেটা আমরা দেখেছিলাম, সেটার ম্যাগনিটিউড ছিল ই ভি জিরো আর বাই টু, অ্যান্ড সেটা ছিল আউট অফ দ্য পেজ। আমরা এখানে ছোট সিম্বলটা দিয়ে রাখলাম আউট অফ দ্য পেজ বোঝানোর জন্য। অ্যান্ড আমাদের যে চেঞ্জ ইন ভেলোসিটি হওয়ার পরে যে মিউ টু লিখলাম আমি আপাতত মিউ টু, এইটা আমাদের হচ্ছে ই ভি প্রাইম আর ডিভাইডেড বাই টু। অ্যান্ড আমরা দেখেছি যে ভি প্রাইম ইকুয়ালস টু ভি জিরো প্লাস ডেল্টা ভি প্রাইম, অ্যান্ড আমরা একটু আগে দেখলাম যে ডেল্টা ভি প্রাইম ইকুয়ালস টু নেগেটিভ ই পি আর ওভার টুয়াইস এম। সো এখন আমরা এটা ইউজ করে দেখতে পারি যে মিউ টু প্রাইম মাইনাস মিউ জিরো, মিউ টু মাইনাস মিউ জিরো, যেটাকে আমরা এখানে আপাতত লিখছি ডেল্টা মিউ টু, অর্থাৎ নতুন কেসে আমাদের যে ডাইপোল মোমেন্ট সেটার চেঞ্জ। তো এইটা যদি আমরা চেঞ্জটা কনসিডার করি, তো এই দুটো ভেক্টর একই ডিরেকশনে পয়েন্ট করছে। সো আমি এখানে যদি একটা ছোট ছবি আঁকি, সো ইনিশিয়ালি আমাদের যে মিউ জিরো ভেক্টর ছিল সেটা ছিল এই দিকে, এটা হচ্ছে আমাদের মিউ জিরো ভেক্টর। পরে আমরা যে এন্ড এটা পয়েন্ট করছিল আউট অফ দ্য পেজ, পরে আমাদের ভেলোসিটি কমে গেল, মিউ জিরো ভেক্টরটা কমে মিউ টুতে চলে আসলো। সো এইখানে চেঞ্জ কতটুকু হয়েছে, এইখান থেকে এই চেঞ্জটুকু হয়ে এইটা হচ্ছে আমাদের ডেল্টা মিউ টু। সো আমরা এই চেঞ্জটুকু পাবো, এইটা মাইনাস এইটা, অ্যান্ড এই ক্ষেত্রে এইটার ম্যাগনিটিউড হবে নেগেটিভ ই স্কোয়ার্ড বি স্কোয়ার্ড আর সরি ই স্কোয়ার বি আর স্কোয়ার্ড, স্কোয়ারটা আর এর উপরে ডিভাইডেড বাই 4m। এন্ড তোমরা দেখতে পাচ্ছ এটা এক্স্যাক্টলি আমাদের আগের কেসে যা ছিল তাই আছে, জাস্ট আমাদের ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটার ম্যাগনিটিউড নিই, সো এটার ম্যাগনিটিউড আমাদের আগে যা ছিল চাই, অ্যান্ড ডিরেকশন কি, সো আমাদের ডেল্টা মিউ টু এই ভেক্টরটার ম্যাগনিটিউড ই স্কোয়ার আর স্কোয়ার বি ওভার 4m। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এইটার ডিরেকশন দেখো, এইটার ডিরেকশন কিন্তু এখনো ডাউনওয়ার্ড, অর্থাৎ ইনটু দ্য পেজ আছে, কারণ এখানে চেঞ্জটা নিচের দিকে হয়েছে। তোমাদেরকে যদি আমি আগের নোটটা দেখাই, সো আমি আগের নোটটা নিয়ে এসেছি। সো এইটা হচ্ছে আমাদের আগের নোট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে চেঞ্জটা সেটা ডাউনওয়ার্ড ছিল, অর্থাৎ ইনটু দ্য পেজ। এইখানে যে চেঞ্জটা এইটাও ডাউনওয়ার্ড ইনটু দ্য পেজ, সো এই চেঞ্জটাও ডাউনওয়ার্ড ইনটু দ্য পেজ। সো আমরা দেখতে পাচ্ছি একটা ক্লকওয়াইজ মুভিং ইলেকট্রন আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভিং ইলেকট্রন, যদি এদের কারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে, এদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিফারেন্ট ডিরেকশনে, কিন্তু এদের ম্যাগনেটিক ডাইপোলের যে চেঞ্জ আন্ডার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড, বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিলে এদের ডাইপোল মোমেন্টের যে পরিবর্তনটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি দুই কেসেই একই ডিরেকশনে এবং দুই কেসের ম্যাগনিটিউড সমান। সো এই জিনিসটা হচ্ছে আমাদের এই ডাইপোল মোমেন্টের কেসে সেই ডায়াম্যাগনেটিজমের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়াচ্ছে এই মডেলে। সো আমরা পার্ট
A6 কমপ্লিট করলাম এন্ড পার্ট A7 এ আমরা এই মডেলটার একদম ফাইনাল একটা ক্যারেক্টারিস্টিক দেখব। তারপরে আমাদের যে সেকশন বিতে সেখানে আমরা এই ফোর্সটা কেন রিপালসিভ হয় সেটার একটা এক্সপ্লেনেশন দেখব। সো আমরা এখন পার্ট A7 এ চলে যাচ্ছি। তো এখন আমরা পার্ট A7 এ চলে এসেছি। পার্ট A7 এ হচ্ছে আমাদের প্রথমবারের মতো পুরোপুরি ডায়াম্যাগনেটিক অ্যাটমটা কিভাবে মডেল করেছি সেটা বলা হয়েছে। যে আমরা এই অ্যাটমটাকে মডেল করি যে সেন্টারে একটা নিউক্লিয়াস আছে অ্যান্ড এর বাইরে একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরছে, একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে আর একটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। সো এই দুইটা ইলেকট্রন একসাথে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এইটাকে আমরা ডায়াম্যাগনেটিক অ্যাটমের একটা অনেক ক্রুড একটা মডেল হিসেবে ধরতে পারি। তো এখানে যদি আমরা এই অ্যাটমটাকে এখন যদি আমরা এক্সটার্নাল অর্থাৎ বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দেই, তো এই প্রথমটার চেঞ্জ আমরা বের করলাম, এটা হবে ইনটু দ্য পেজ, এই সিম্বলটা পেজের ভিতরের দিকে বোঝানোর জন্য। অ্যান্ড এই ইলেকট্রনটার জন্য যে ডাইপোল মোমেন্টের যে চেঞ্জ, সেই চেঞ্জটাও একই, সেম ম্যাগনিটিউড অ্যান্ড একই ডিরেকশন অর্থাৎ ইনটু দ্য পেজ। সো আমি হয়তো তোমাদেরকে এই কথাটা বলতে ভুলে গিয়েছি যে এই যে ডাইপোল মোমেন্টের যে চেঞ্জ, এই চেঞ্জটাকে ফিজিক্সের ভাষায় বলা হয়ে থাকে ইনডিউসড ডাইপোল মোমেন্ট বা আবিষ্ট ডাইপোল মোমেন্ট। সো এখন আমাদেরকে বলা হয়েছে যদি এই অ্যাটমে দুইটা ইলেকট্রনই থাকে, সো আমাদের টোটাল ইনডিউসড ডাইপোল মোমেন্ট কি হবে। সো তোমরা বুঝতেই পারছো যেহেতু টোটাল ইনডিউসড ডাইপোল মোমেন্ট চেয়েছে অ্যান্ড এইটার জন্য এতটুকু ডাইপোল মোমেন্ট ইনডিউস হচ্ছে, এইটার জন্য এতটুকু ইনডিউস হচ্ছে। সো লজিক্যালি এই দুইটা অ্যাড করলে আমরা টোটাল ইনডিউসড ডাইপোল মোমেন্ট পাবো। সো আমাদের টোটাল ইনডিউসড ডাইপোল মোমেন্ট এইটা হবে এইটা প্লাস এইটা, অ্যান্ড যেহেতু এই দুইটা ডিরেকশন সেম, আমি জাস্ট এদের ম্যাগনিটিউড যোগ করে দিব। সো এখানে 1/4 এটা হয়ে যাবে হাফ। সো আমি আর elaborate না করে সরাসরি লিখে দিচ্ছি ডিভাইডেড বাই টুয়াইস m ইনটু দ্য পেজ। সো এখানে ইন্টারেস্টিংলি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড ছিল সেটা কামিং আউট অফ দ্য পেজ অর্থাৎ পেজের বাইরের দিকে আসছে, যেটাকে আমরা এই সিম্বল দিয়ে প্রকাশ করেছি। অ্যান্ড আমাদের যে ইনডিউস ডাইপোল মোমেন্ট এই অ্যাটমের জন্য সেটা যাচ্ছে ইনটু দ্য পেজ, অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে না, ম্যাগনেটিক ফিল্ডের একেবারে বিপরীত দিকে অর্থাৎ 180 ডিগ্রি অপোজিট। এই জিনিসটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল। সো এখানে আমাদের ইনডিউস ডাইপোল মোমেন্ট ম্যাগনেটিক ফিল্ডের অ্যান্টি প্যারালাল। তো তোমরা যদি প্যারাম্যাগনেটিজম আর ফেরোম্যাগনেটিজম পড়ে থাকো, সেখানে তোমাদের অলরেডি জানার কথা যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যখন ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তখন তার ভেতরে অনেক ছোট ছোট এরকম ডাইপোল ইনডিউস হয়, কিন্তু সেই ডাইপোলগুলোর ডিরেকশন থাকে এই বাইরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ডের দিকে। সো একটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি এইগুলো হয় বি ফিল্ড, সো যে ইনডিউস ডাইপোল মোমেন্টগুলো এই দিকে হবে। বাট আমরা দেখতে পাচ্ছি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য যদিও বি ফিল্ড এই দিকে, আমাদের ইনডিউস ডাইপোল মোমেন্টগুলো এই দিকে অর্থাৎ অপোজিং দ্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা পুরোপুরি ম্যাথ করে দেখতে পারলাম যে আমাদের এই ডিরেকশনটা অপোজিট। সো এই অপোজিট হওয়ার কারণে এই জিনিসটা রিপেলড হয়, নট অ্যাট্রাক্টেড। সো এই রিপালশন ফোর্সটা কিভাবে আসে সেটা আমরা পার্ট বিতে দেখব। সো আমরা সরাসরি পার্ট বিতে চলে যাচ্ছি। তো এখন আমরা আমাদের কোশ্চেনের পার্ট বিতে, যেখানে আমরা ফিগার আউট করব যে ফোর্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। সো তোমরা যখন বার ম্যাগনেট দেখেছো, এটা যদি নর্থ অ্যান্ড এটা যদি সাউথ হয়, সো তোমরা জানো যে এইটার যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো সেগুলো হচ্ছে এইরকম মোটামুটি এরকম হয়ে থাকে। অ্যান্ড এরকম আরো লাইন আছে এখান দিয়ে এখান দিয়ে অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। সো এখানে এটা একটা 2 ডাইমেনশনাল ছবি। এটার অ্যাকচুয়াল ভিউটা হচ্ছে তুমি যদি এটাকে এই অ্যাক্সিস বরাবর রোটেট করো তাহলে যে ভিউটা পাবে সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল 3 ডাইমেনশনাল ছবিটা। সো তোমরা যদি জাস্ট এই খুবই কাছের এই অংশটুকু কনসিডার করো, তো তোমরা দেখতে পাচ্ছ যে
এখানে এই ফিল্ডটা একটু বাঁকানো, এই অ্যাঙ্গেলে একটু বাঁকানো, এখানেও অ্যাঙ্গেলে বাঁকানো, অ্যান্ড দুই ডিরেকশন সেম সিমেট্রির জন্য, কারণ দুই পাশে আমরা জিনিসটা খুবই সিমেট্রিক। অ্যান্ড এটা দেখতে মোটামুটি একটা কোণের মতো, সো অনেকটা এইরকম শেপের একটা তৈরি করেছে, যেখানে এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, একটা কোণের মতো শেপ তৈরি করেছে প্রত্যেকটা ভেক্টর। সো এই জিনিসটা আমরা এই মডেলে দেখব। সো আমরা যদি এটার ছবিটা আঁকি, এটা হচ্ছে আমাদের আপাতত একটা ধরে নেই কারেন্ট লুপ। এই লুপে কারেন্ট ফ্লো হচ্ছে, এন্ড কারেন্ট ফ্লোটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে। সো এন্ড এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা ওই বার ম্যাগনেটের ইলেকট্রিক ফিল্ডটার মতো সব জায়গায় এরকম কোণের মতো শেপ তৈরি করে আছে। সো শেপটা তোমরা মোটামুটি বুঝতে পারছো আশা করি। সো এখানে এরকম কোণের মতো শেপ করে আছে, এবং এই যে কোণের যে এই অ্যাঙ্গেলটা, সো আমরা যদি এইগুলা সবগুলোকে এক্সটেন্ড করি, এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে আপাতত এক্স ডিগ্রি, সেটা তো আমাদের কোশ্চেনে খুব সম্ভবত এক্স দেওয়া আছে। সো তাহলে এটা যদি এক্স হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও এক্স, এই যে অ্যাঙ্গেলটা এক্স ডিগ্রি। সো এখন আমরা এইখান থেকে আমরা এই লুপটা যদি এই বি ফিল্ডে থাকে, অ্যান্ড সব জায়গায় এই বি ফিল্ডের ম্যাগনিটিউড সেম, সো এটাকে আমরা বি দিয়ে রাখলাম, ম্যাগনিটিউড বি সব জায়গায় সেম। সো এখানে যদি আমরা ফোর্স ক্যালকুলেট করতে যাই, সো তোমরা একটা ছোট সেগমেন্ট এই জায়গার ছোট একটা ওয়্যার সেগমেন্টের কথা চিন্তা করো। কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে আই, এই ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, কিন্তু তাও দেখো যে ইলেকট্রিক ফিল্ড কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এখানে তাও পারপেন্ডিকুলার, কিন্তু ডিরেকশনটা একটু বাঁকানো। সো তোমরা যদি এখানে একটা ক্রস প্রোডাক্ট করো, কারণ আমরা জানি যে ফোর্স, ম্যাগনেটিক ফোর্স ওয়্যারের জন্য আই ডিএল ক্রস বি, যেহেতু ডিএল ভেক্টরটা এইদিকে অ্যান্ড বি ভেক্টরটা এরকম বাঁকানো। সো এইখানে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি এই দুটোর ভিতরে, আমরা যে নতুন ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এই দিকে হচ্ছে আমাদের ফোর্স এফ বি, এই ছোট সেগমেন্টের উপর। অ্যান্ড এটা সিমিলারলি সবগুলোর জন্যই এইটা, তো এই ফোর্সগুলো আবার একটা আউটওয়ার্ড ফেসিং কোণ টাইপের এইরকম একটা কোণ তৈরি করবে। সো এই ফোর্সগুলো অ্যান্ড এগুলোর ম্যাগনিটিউড কি হবে? সো ম্যাগনিটিউডটা আমরা বের করে ফেলি, আই অ্যান্ড ছোট একটা সেগমেন্ট যদি ডিএল হয়, অ্যান্ড প্রত্যেকটার জন্য বি এই দিকে। আচ্ছা, আপাতত ম্যাগনিটিউডে যাচ্ছি না, কারণ এখানে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, যে এই ভেক্টরগুলো সবগুলো হচ্ছে এই ফোর্সগুলো সবগুলো ভেক্টর। সো আমাদের এই সবগুলো সেগমেন্টের ভেক্টর অ্যাডিশন করতে হবে। বাট তুমি যদি দেখো এই ভেক্টরটার দুইটা কম্পোনেন্ট আছে, একটা এই দিকে আর একটা এই দিকে, ঠিক আছে? এই ছোট একটা কম্পোনেন্ট, এই ছোট একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা হচ্ছে এই রেডিয়াস বরাবর, এই লুপটার রেডিয়াস বরাবর। সো এই কম্পোনেন্টটা হচ্ছে, যদি আমরা এটার বার্ডস আই অর্থাৎ উপর থেকে দেখলে এটার ভিউটা হবে এরকম। এই বরাবর একটা কম্পোনেন্ট আছে এফ এর, অ্যান্ড ইনটু দ্য পেজ আরেকটা কম্পোনেন্ট আছে বি এফ এর। সো ইনটু দ্য পেজ কম্পোনেন্টটাকে আমি এখানে এরকম দিয়ে রাখলাম। সো এখন দেখো যে রেডিয়াস বরাবর কম্পোনেন্ট যেটা, সেটা এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এইভাবে চলতে থাকবে। সো দেখো এই ভেক্টর এর এই কম্পোনেন্ট আর এই ভেক্টরের এই কম্পোনেন্ট কিন্তু ম্যাগনিটিউড সেম, ডিরেকশন মানে অ্যাবসলিউটলি অপোজিট। সো এই দুজন পরস্পরকে ক্যান্সেল আউট করবে, ওর সাথে এখানে একটা করসপন্ডিং পেয়ার আছে যে ক্যান্সেল আউট করবে। সো বেসিক্যালি রেডিয়াল যত কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্ট আলটিমেটলি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে। সো আমরা যেটা বাকি থাকবে সেটা হচ্ছে জাস্ট এই কম্পোনেন্টটা। টার্নস আউট আমি তোমাদেরকে বলার সময় একটা জিনিস ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে যখন আমরা আইডিএল
ক্রস প্রোডাক্ট যখন আইডিএল এর ক্রস প্রোডাক্ট ডিএল ক্রস বি যখন এটা আমরা করেছিলাম ডিএফ ইকুয়ালস টু আইডিএল ক্রস বি। সো এইটা যখন আমরা করেছিলাম তখন আই ক্রস বি এর ডিরেকশনটা আমরা এই দিকে দেখিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি ভুল। কারণ তোমরা যদি ক্রস প্রোডাক্টটা ঠিকভাবে করো, আইটা এইদিকে, বিটা এইদিকে, এইটা ক্রস এইটা, সো আমাদের যে ফোর্স ভেক্টরটা সেটা অ্যাকচুয়ালি এইদিকে হবে। সো এইটা হচ্ছে আমাদের ডিএফ ফোর্স ভেক্টর। অ্যান্ড আমরা তোমাদেরকে পরে যে রেডিয়াল আর্গুমেন্টটা দিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি কারেক্ট। কারণ আমরা যদি এই কেসেও রেডিয়াল আর্গুমেন্টটার ছবি আঁকি, সো ছবিটা কিছুটা এরকম হবে। এইখানে এইটার একটা কম্পোনেন্ট এইদিকে আছে আর একটা কম্পোনেন্ট উপরের দিকে আউট অফ দ্য পেজ আছে। সো এখানে এই পিসের জন্য এরকম একটা কম্পোনেন্ট আছে, এখানের জন্য এটা এরকম একটা কম্পোনেন্ট আছে, এই দুজন ক্যান্সেল আউট করবে। এখানে এরকম একটা আছে, এখানে এরকম একটা আছে, পরস্পর বিপরীত দিকে ক্যান্সেল আউট করবে। সো এইভাবে প্রত্যেকটা পেয়ার একটা আরেকটা ক্যান্সেল আউট করবে, এন্ড বাকি থাকবে শুধু এই উপরের দিকের ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো। সো সেটাকে আমরা আবার ডিএফজি লিখি। সো এখন আমাদের এই ডিরেকশনটা হচ্ছে এক্স। সো আমাদেরকে কিছুটা ত্রিকোণমিতি করতে হবে। সো এই ডিরেকশনটা এক্স, এই ডিরেকশনটা 90। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস 90 মাইনাস এক্স। সো এইটা অ্যাকচুয়ালি হবে 90 মাইনাস এক্স। সো এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস এক্স, এইটা আমাদের ডিএফবি। সো এই অ্যাঙ্গেলটা স্টিল থাকছে সাইন অফ 90 মাইনাস এক্স। সো আমরা আপাতত এখান থেকে পাচ্ছি আই ডিএল বি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এক্স। সো আমরা আগে যে ভুলটা করেছিলাম সেখানে আমাদের ম্যাগনিটিউড সেম আসলেও আমাদের ফোর্সের ডিরেকশনটা ভুল এসেছিল। আমাদের আগের বার ফোর্সের ডিরেকশনটা এসেছিল ইনটু দ্য পেজ, কিন্তু এবার আমাদের সেটা অ্যাকচুয়ালি ভুল ছিল কারণ আমরা ক্রস প্রোডাক্ট করতে ভুল করেছিলাম। সো আমাদের কারেক্ট ডিরেকশন হচ্ছে আউট অফ দ্য পেজ, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে যাচ্ছে সেই দিকে। সো তাহলে আমাদের যে টোটাল ফোর্স সেটা হবে, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো আমরা এখানে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সাইন অফ এটা কনস্ট্যান্ট, কারণ প্রত্যেকটা বি ফিল্ড হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের সাথে সেম অ্যাঙ্গেল করে আছে, যেটা হচ্ছে এক্স। সো আমরা আই আউট অফ দ্য ইন্টিগ্রাল, বি আউট অফ দ্য ইন্টিগ্রাল, সাইন অফ 90 মাইনাস এক্স, এটা ত্রিকোণমিতি থেকে তোমরা সহজে জানতে পারবে যে এটা হচ্ছে কোসাইন অফ এক্স। অ্যান্ড বাকি থাকছে আমাদের ইন্টিগ্রাল অফ ডিএল এই পুরো লুপের উপরে। সো অর্থাৎ ডিএল ছোট ছোট সেগমেন্ট যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই পুরো লুপের লেন্থ, যেটাকে বলা যায় পরিধি, মানে সার্কেলের পরিধি বা সার্কামফারেন্স। সো এটা হচ্ছে আমাদের টোয়াইস পাই আর। সো আমরা সব ক্যালকুলেশন করলে এখান থেকে 2 পাই আর এন্ড এটা দেন আই বি কোসাইন অফ এক্স। এটা হচ্ছে আমাদের এই সার্কুলার লুপের জন্য আমাদের যে টোটাল ফোর্স, যে ফোর্সটা ফিল করবে যখন এই প্রত্যেকটা বি ফিল্ড এই এক্স অ্যাঙ্গেলে আছে। সো আমরা এখন আমাদের ফাইনাল সেগমেন্ট B2 যেটা, সেটাতে চলে যাচ্ছি, যেখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের সেই ডায়াম্যাগনেটিক অ্যাটমের উপর যে ফোর্সটা, সেই ফোর্সটাকে কনসিডার করতে বলা হয়েছে। ও পরের সেগমেন্টে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস করে নিতে হবে। এই লুপটার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত সেটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখতে পারো। সো আমরা জানি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়ালস টু আই টাইমস এ ইজ ইকুয়ালস টু আই টাইমস এখানে পাই আর স্কোয়ার। সো আমরা এই জিনিসটা এখানে সাবস্টিটিউট করব। সো আমরা এখানে আই এর বদলে যদি মিউ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার লিখি, সো এখানে হয়ে যাবে 2 পাই আর times mu divided by pi r squared b cosine x equals 2 pi r, এই pi cancelled, so আমাদের থেকে যাবে 2 mu b cosine x divided by r, and ফোর্সের ডিরেকশনটা আবারও এই ম্যাগনেটিক ফিল্ড যেদিকে সেদিকেই হবে। সো এখন আমরা ফাইনালি পার্ট বি তে চলে যাচ্ছি। তো আমাদের ফাইনাল সেগমেন্ট B2 তে আমরা যে
ডায়াম্যাগনেটিক অ্যাটমটা কনসিডার করছি। সো এই ডায়াম্যাগনেটিক অ্যাটমটাকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখলাম, সো এটা আমাদের সেই ডায়াম্যাগনেটিক অ্যাটম, ইলেকট্রন ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড। সো ম্যাগনেটিক ফিল্ডে যখন রাখলাম তখন আমরা দেখেছি যে এইটার যে ইনডিউসড ডাইপোল মোমেন্ট সেটা আমরা পেয়েছিলাম ই স্কোয়ার্ড আর স্কোয়ার্ড বি ওভার টোয়াইস এম, অ্যান্ড এটার ডিরেকশন ছিল আমাদের অ্যান্টি প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো আমরা যে একটু আগে যে জিনিস সার্কিট লুপটা সলভ করলাম, সেই লুপের যেহেতু কারেন্ট এইদিকে ছিল, সেই লুপের ডাইপোল মোমেন্ট এইদিকে ছিল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ছিল এই দিকে। সিমিলারলি এই অ্যাটমটার জন্য ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, কিন্তু এই ডাইপোল মোমেন্টটা ইনটু দ্য পেজ। অ্যান্ড আমরা এখানে যখন মিউ ইনডিউসড ক্যালকুলেট করব তখন কিন্তু আমরা বিটা ইউজ করতে পারবো না, ঠিক আছে? কারণ আমাদের বি যখন আমরা এই ক্যালকুলেশনটা করেছিলাম তখন বি কমপ্লিটলি পারপেন্ডিকুলার ছিল এই লুপের। এখন কিন্তু সেটা নেই, এখন বিটা একটু টিল্টেড। সো আমরা এই বি এর এই কম্পোনেন্টটা ইউজ করতে পারবো না, শুধু এই কম্পোনেন্টটা ইউজ করতে হবে, কারণ এখন আমাদের বিটা হচ্ছে এই রকম। শুধু আমরা পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব বরাবর অংশটাকে কনসিডার করব, এই অংশটুকু কনসিডার করতে পারবো না। সো আমাদের যে নতুন বি, এটাকে আমরা বি প্রাইম দিয়ে রাখলাম। সো আমাদের নতুন মিউ ইনডিউসড, নতুন যেটা ফাইনালি যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ই স্কোয়ার্ড আর স্কোয়ার বাই টোয়াইস এম, অ্যান্ড এই কম্পোনেন্ট, সো এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় এই কম্পোনেন্টটা হবে সাইন অফ এক্স। সো বি সাইন অফ এক্স। সো এটা, অ্যান্ড আমরা আগের সেগমেন্ট থেকে পেলাম যে আমাদের যে ফোর্স, লুপের উপর যে ফোর্স, সেটা যেহেতু এই দুই সিনারিও সেম, আমরা সরাসরি সেই ফোর্সের ইকুয়েশন ইউজ করে দিতে পারি। সেখান থেকে আমরা পেয়েছিলাম 2 মিউ পি কোসাইন এক্স ডিভাইডেড বাই আর। সো এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে, যেহেতু আমরা এখন মিউ ইনডিউসড ইউজ করছি, সো 2 times e squared r squared b sin x divided by 2m r cosine x। তোমরা ক্যালকুলেশনটা চেক করে দেখতে পারো। সো এটা ক্যান্সেল আউট করে যাবে, আমরা 2টা রেখে দিচ্ছি, 2 sin x cosine x সরাসরি sin 2x লিখে দিব, অ্যান্ড এটা থাকবে e squared r divided by 2m। আচ্ছা, এখানে একটা বি আছে, কারণ এই বিটা এখানে থাকবে, কনসিডার করতে হবে, বি স্কোয়ার্ড অ্যান্ড সাইন টোয়াইস এক্স। সো এটা হচ্ছে আমাদের এই ডায়াম্যাগনেটিক অ্যাটমটার উপর ফোর্স। বাট ফোর্সের ম্যাগনিটিউডটা এখানে ইম্পর্টেন্ট না, ডিরেকশনটা ইম্পর্টেন্ট। এইটার জন্য আমরা দেখেছিলাম যে এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা এই ডিরেকশনে ছিল অ্যান্ড ফোর্সটা ছিল এই দিকে, রিপেলিং, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে সেই দিকে। সো এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে সেই দিকে হবে। সো এইটাকে রিপেলিং কেন বলছি আমি, সেটা দেখার জন্য তোমাদেরকে আমি আগে এই ছবিটা দেখাই। এটা মনে করো আমাদের সেই ম্যাগনেট, এটা নর্থ পোল, সাউথ পোল। সো এই ম্যাগনেটিক ফিল্ড, আমি একটা পার্শিয়াল ছবি আঁকি, ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম হবে। সো এইখানে যদি আমি একটা ডায়াম্যাগনেটিক অ্যাটম রাখি, সো সেই অ্যাটমটা যেহেতু এই সিনারিও আর এই সিনারিও সেম, ফোর্স ফিল করবে এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড থেকে দূরে সরে যেতে যাবে। এই জিনিসটাকে আমরা বলছি রিপেল করা। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা ডায়াম্যাগনেটিক অ্যাটম আমাদের মডেল অনুযায়ী এই রকম ম্যাগনেটিক ফিল্ডে রিপেল হওয়ার কথা। সো এই জিনিসটার জন্য আমাদের সেই ডায়াম্যাগনেটিক অ্যাটম রিপেল হয় এই মডেল অনুযায়ী। অ্যান্ড শেষ কথা হিসেবে আমি বলে রাখতে যাচ্ছি যে এই মডেলটা কমপ্লিটলি কারেক্ট নয়, কারণ এখানে আমরা কমপ্লিটলি কোনো কোয়ান্টাম কোনো ইফেক্ট কনসিডার করিনি, অ্যান্ড জিনিসটা ইলেকট্রনগুলোকে একেবারে ক্লাসিক্যাল পার্টিকেলের মতো ট্রিট করেছি, ধরে নিয়েছি তারা সার্কুলার অরবিটে ঘুরছে, কারণ মডার্ন থিওরি অনুযায়ী ইলেকট্রন অ্যাকচুয়ালি ঘুরে না,
তারা কি করে সেটা খুবই মিস্টিরিয়াস, কিন্তু তারপরেও আমাদের এই মডেল অনুযায়ী আমরা একটা মোটামুটি ভালো এক্সপ্লেনেশন পাচ্ছি ম্যাথমেটিক্যাল, যে কেন এই ডায়াম্যাগনেটিক অ্যাটমটা ম্যাগনেট দ্বারা রিপেলড হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।